টিডিএস ফুল ফর্ম কি আছে আগের দিন বলেছিলাম, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। ডিডাক্টেড এট সোর্স, টিডিএস ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। স্যালারি থেকে কখন কাটতে হয় তার জন্য তোমাকে জানতে হবে যে ইনকাম ট্যাক্সে কি স্ল্যাব রয়েছে। আমরা জানি ইনকাম ট্যাক্সে কি স্ল্যাব রয়েছে, আপ টু, কার স্ল্যাবের কথা বলছি, ইন্ডিভিজুয়ালের স্ল্যাবের কথা বলছি যার এজ বিলো 60। কারণ আমরা শুধু এই স্ল্যাবটাই জানবো, কারণ যার এজ অ্যাবভ 60 তার তো রিটায়ার হয়ে যাবে, তো তার থেকে টিডিএস কাটার দরকার হবে না। তো বিলো 60 আমাকে জানতে হবে টিডিএস কাটার কেসে। টিডিএস কাটার কেসে আমাকে বিলো 60 যে স্ল্যাব রয়েছে, বিলো 60 কোনো পার্সনের যদি এজ হয় সেই স্ল্যাবটাই জানতে হবে টিডিএস কাটার কেসে। আপ টু 2.5 লাখ কি বলেছি, নেই। এখানে যে 2.5 লাখ লিখলাম এটা শুধুমাত্র স্যালারি ইনকাম না সব ইনকাম মিলে? সব ইনকাম মিলে। সাপোজ এমপ্লয়ি যদি না রিপোর্ট করে যে তার আদার ইনকাম আছে বলে, তাহলে এমপ্লয়ার যে স্যালারিটা রয়েছে সেটাই ধরে কাটবে, দেখে নেবে যে এক্সিড করছে কি করেনি। যদি এমপ্লয়ি রিপোর্ট করে যে আমার এই ইনকামও রয়েছে, তাহলে এমপ্লয়ার সেই ইনকামকেও কনসিডার করে নেবে, স্যালারি তো ধরছেই, আদার ইনকামও ধরে নেবে। সাপোজ বিজনেস আছে, কোনো অ্যাসেট সেল করে ইনকাম হয়েছে, যদি রিপোর্ট করে তাহলে এমপ্লয়ার কি করবে, স্যালারি ইনকামের সাথে সাথে আদার ইনকামকেও কনসিডার করে দেখবে কি তার ইনকাম 2.5 লাখ পেরোচ্ছে কি পেরোয়নি। যদি পেরোয় তবে কাটবে। তো কিভাবে কাটবে তার জন্য আমরা স্ল্যাব দেখেছিলাম। 5 লাখ পর্যন্ত কি হবে, 2.5 থেকে 5, 5%, 5 লাখ 1 থেকে 5 লাখ 1 থেকে 10 লাখ, 20%, অ্যাবোভ 10, 30%। এ তো স্ল্যাব নর্মাল রেট, এর সাথে কি হয়ে যাবে বলেছিলাম, হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, %, যেটা হবে, আমি এখানে বলেছিলাম যে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ ট্যাক্সের উপরে হয়ে থাকবে, ইনকামের উপরে নয়। এই যে উপরের স্ল্যাবগুলো অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা বেরোবে তার উপরেই অ্যাপ্লাই হবে তোমার হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। তারপরে তুমি ফাইনালি যেটা পাবে তাকে আমরা বলবো এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি। আর এটাকেই কাটতে হবে এমপ্লয়ারকে 12 দিয়ে ডিভাইড করে, যেটাকে আমরা বলছি টিডিএস টু বি ডিডাক্টেড পার মান্থ। পার মান্থ, পার মান্থ এইখানে যেটা বেরোলো, এখানে আমি 3টে স্টার দিয়ে দিচ্ছি, 12 দিয়ে ডিভাইড করলে যেটা হবে তাহলে অত টাকা করে কাটতে হবে। এটা তাহলে কাটতে হয় প্রত্যেক মাসে। তাহলে এখানে 2.5 লাখ যেটা বললাম বা 5 লাখ 10 লাখ যে ইনকামটার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র স্যালারি ইনকাম নয়। এমপ্লয়ি যদি অন্য কোনো ইনকামও এমপ্লয়ারকে রিপোর্ট করে যে ইনকাম রয়েছে, তাহলে সেই ইনকাম ধরেও দেখতে হবে যে 2.5 লাখ পেরোচ্ছে কি পেরোচ্ছে না, স্ল্যাব অ্যাপ্লাই করে দেখতে হবে। কারণ 2.5 লাখ অ্যাপ্লাই পেরোলেই তোমার ট্যাক্স লাগছে, তার আগে তো লাগছে না। তোমার মানে কোশ্চেন আসতে পারে কোনো এমপ্লয়ির যদি স্যালারি 15,000 হয়, তার মানে কি মাসে 15,000 হলে বছরে কত, 1,80,000, তাহলে সেই এমপ্লয়িকে টিডিএস কাটতে হবে? কাটতে হবে না, কারণ তার ট্যাক্সই হবে না। ট্যাক্সি যদি না হয় তাহলে টিডিএস কেন কাটবে, বুঝতে পারলে? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ যেটা এখানে অ্যাপ্লাই করবে 4%, সেটা ওপরের ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা বেরোবে সেই ট্যাক্সের অ্যামাউন্টের উপরে 4%। সাপোজ তোমার 50 লাখ ইনকাম,
তোমার ট্যাক্স হচ্ছে 12 লাখ, সাপোজ 12 লাখ ট্যাক্স কি 15 লাখ ট্যাক্স, তাহলে হেলথ অ্যান্ড এডুকেশন সেস যেটা হবে সেটা 4% হবে, 50 লাখের উপরে হবে না, হবে 12 লাখের উপরে। বুঝতে পারলে? হেলথে 1, এডুকেশনে 3, টোটাল 4। হেলথে 1, এডুকেশনে 3, টোটাল 4। তো স্যালারি তুমি তাহলে শিখলে যে কি করে স্যালারি থেকে টিডিএস কাটতে হবে, তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, তাতে আরো ক্লিয়ার হবে। সাপোজ মিস্টার এক্স, এমপ্লয়ি অফ ABC Limited, got 40,000, 45,000 per month for the previous year, 2020, 20 কি চলছে এখন 21 to 22, determine the TDS to be deducted, এখানে বলা হচ্ছে তুমি ডিসাইড করো, ডিটারমাইন করো কত টিডিএস কাটতে হবে। একজন এমপ্লয়ির স্যালারি 45,000 করে, কত টিডিএস কাটতে হবে পার মান্থ। তাহলে তার প্রথমে কি করতে হবে, এস্টিমেটেড ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন অফ এস্টিমেটেড ট্যাক্স, up to কত, নীল। আচ্ছা, তার আগে আমাকে লিখে নিতে হবে যে হিজ টোটাল ইনকাম, টোটাল ইনকাম ব্র্যাকেটে লেখো স্যালারি। এখানে আমরা তার কি ইনকাম জানি, শুধুমাত্র স্যালারি ইনকাম জানি, আদার ইনকাম তো জানি না। তো তার বেসিসে 45 ইন্টু 12 করলে কত আসে, 5,40,000। 2,50,000 থেকে 50,001 থেকে 5 লাখ, তাহলে মিডিলে কত ইনকাম আছে, 2.5 লাখ আছে। মিডিলে কত আছে, 2.5 আছে কি নেই, তার 5%, 12,500। অ্যাবোভ 5 লাখ, 5 লাখের উপরে কতটা আছে তার, তার ইনকাম কতটা রয়েছে 5 লাখের উপরে, 5 লাখের উপরে তার কতটা ইনকাম রয়েছে, 5 লাখের উপরে 40,000-এর উপরে, তাহলে 40% লাগবে, সরি 20% লাগবে। তো 5 লাখ তো 5 ধরে নিয়েছি। 8,000, 20,500, অ্যাড হেলথ অ্যান্ড এডুসেস কত হচ্ছে, 820 টাকা। তাহলে তার এস্টিমেটেড ট্যাক্স কত হচ্ছে, 21,320। এটা তাহলে কি তার ট্যাক্স লায়াবিলিটি, এটা কি এস্টিমেটেড, তো এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, এস্টিমেটেড ট্যাক্স টু বি ডিডাক্টেড পার মান্থ, ট্যাক্স টু বি ডিডাক্টেড তার মানে টিডিএস এর কথাই চলছে তো, পার মান্থ। একুশ হাজার 320 থেকে একে 12 দিয়ে ভাগ করে দাও, 21,300,
1776। তাহলে এত করে কাটতে হবে, তাহলে সেই 45,000 টাকা পাবে কি? তার থেকে টিডিএস চলে যাবে কত? 1700। এটা টিডিএস হিসাবে কাটা হবে। এখানে আমি জাস্ট বলেছি টিডিএস কতটা কাটতে হবে, কত টাকা পাবে সেটা আমি বলিনি, তো এতটাই করো টিডিএস টু ডিডাক্ট। আরো কোনটা বুঝতে পারলে না? তোমার ইনকাম কত? তোমার বলতে এখানে ইনকাম কত আছে? 5,40,000। 2.5 লাখ পর্যন্ত নীল। তারপরে 2.5 থেকে 5, 2.5 থেকে 5 মাঝখানে কত থাকে? 2.5 থেকে 5, 2.5 লাখ টাকা। তার উপরে কত পার্সেন্ট লাগবে? উপরে স্ল্যাব কি আছে? 5% লাগানো হয়েছে, 12,500 দিতে হয়। এরপরে 5-এর উপরে কতটা আছে? 40,000 রয়েছে। তার উপরে কত পার্সেন্ট আছে? 20 আছে। ঠিক আছে। হুম হুম 20,500 উপরে। হলো। তাহলে এটা শিখলে যে কত টাকা টিডিএস কাটতে হবে। এরপরে তাহলে তোমাকে তো এন্ট্রিও তো করতে হবে। এন্ট্রির জন্য আমরা চলে যাব এখানে। তাহলে যেভাবে ইপিএফ, ইএসআই, প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে এন্ট্রি হচ্ছিল, কেটে নিলে সেটা তোমার কি হয়ে যাচ্ছে? তোমার বলতে কোম্পানির কি হয়ে যাচ্ছে? ইনকাম বা লায়াবিলিটি বলতে পারো। ইনকাম বা লায়াবিলিটি বলতে পারো। তাহলে টিডিএস তোমার যদি কেটে নেয় তাহলে সেটা কি হয়ে যাবে? লায়াবিলিটি হয়ে যাবে, তাহলে ক্রেডিট হবে। এখানে টিডিএস ইউএস মানে হচ্ছে আন্ডার সেকশন 192 এ। 192, আচ্ছা এ নয়, এটা অ্যাকাউন্ট আছে 192। তার মানে ইনকাম ট্যাক্সের 192-তে বলা রয়েছে টিডিএস কাটার কথা। 192-তে বলা রয়েছে টিডিএস কাটার কথা কি থেকে? স্যালারি থেকে। তো তুমি আন্ডার সেকশনটা না লিখলেও চলবে, অনলি টিডিএস লিখলেই হবে। টিডিএস অ্যাকাউন্ট, তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু টিডিএস টু স্যালারি পেবেল। কোনো কনফিউশন আছে? নেই। যখন তুমি টিডিএসটা পে করবে তাহলে ডেবিট করবে টু ব্যাংক, গভর্নমেন্টকে পে হয়ে গেল। তাহলে এমপ্লয়ার যা যা কাটবে সেগুলো কিন্তু রাখার জন্য নয়, যে যার ফান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য। যখন প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটছে তাহলে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে পাঠিয়ে দেবে, যখন ইএসআই এর জন্য কাটছে ইএসআই অর্গানাইজেশনে পাঠিয়ে দেবে, যখন প্রিট্যাক্স কাটছে তখন প্রফেশনাল ট্যাক্সের যে স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে মানে স্টেট গভর্নমেন্টকে জমা দিয়ে দেবে। প্রফেশনাল ট্যাক্স কাটলে স্টেট গভর্নমেন্টকে জমা দিয়ে দেবে। টিডিএস কাটলে কাকে জমা করবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। কার নামে জমা হবে? যার কাটা গেছে তার নামেই জমা হবে। তাহলে জমাটা তার নামেই হবে যার কাটা গেছে। বুঝতে পারলে? ইনকাম ট্যাক্স দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে, ঠিক আছে। পি ট্যাক্স দেওয়া হয় স্টেট গভর্নমেন্টকে। সেই জন্য তুমি দেখে থাকবে যে তোমার বইতে প্রফেশনাল ট্যাক্সের জন্য রেট বিভিন্ন স্টেটে আলাদা আলাদা রয়েছে। এই স্টেট বলছে আমি এত ইনকাম হলে এত ট্যাক্স পি ট্যাক্স নেব। বুঝতে পারলে? প্রফেশনাল ট্যাক্স স্টেট ওয়াইজ, কিন্তু ইনকাম ট্যাক্স সেন্ট্রাল ডিসাইড করে। তার মানে তুমি পে করছো যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে পে করছো। আচ্ছা, টিডিএস তো কাটলে, কিন্তু কত দিনের মধ্যে জমা করতে হবে? 7 ডেজ। এর আগের গুলো আমরা কি দেখেছি? 15 দিন টাইম ছিল। কিন্তু টিডিএস এর ক্ষেত্রে
সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে কি এত টাইম দেওয়া যাবে না, 7 দিনের মধ্যে জমা করো। ঠিক আছে, আর টিডিএস তো কাটলো, কেটে জমা করলো, তার সাথে সাথে একটা রিটার্নও জমা করতে হয়। রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে ফর্ম, যাতে বলা হয়েছে কি আমি এই এমপ্লয়ির কাছ থেকে এই মাসে কেটেছি এত টাকা, তাকে স্যালারি দিয়েছি এত টাকা, আর গভর্নমেন্টকে জমা করেছি এই ডেটে এত টাকা। তো প্রত্যেক এরকম করে তুমি যদি 10টা কলাম ধরো, প্রথম কলামে এমপ্লয়ির নাম, তারপরের কলামে প্যান নাম্বার, তারপরে নাম্বারে, তারপরের কলামে সাপোজ কত স্যালারি দিয়েছো, তারপরের কলামে কত কেটেছো, তারপরের কলামে কত জমা করেছো ট্যাক্স, আর একটা ডেটের কলাম, এরকম করে কলাম বানানো হবে। তো এটাই হচ্ছে টিডিএস রিটার্ন। বুঝতে পারলে? যদি 50 জন এমপ্লয়ি থাকে তার মানে কত বড় সিট হয়ে যাবে। তো এই ডিটেলটাই জমা দেওয়া হবে প্রত্যেক কোয়ার্টারে। প্রত্যেক কোয়ার্টারে কোন ফর্মে জমা করতে হবে? 24Q। একটা তো ফর্মের স্ট্রাকচার রয়েছে, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট যে ফর্ম স্পেসিফাই করে রেখেছে সেটা হচ্ছে 24Q। কিসের জন্য? স্যালারির টিডিএস রিটার্নের জন্য, কোয়ার্টারলি। তাহলে এটা কখন জমা করতে হবে? কোয়ার্টারলি। তাহলে ফার্স্ট কোয়ার্টার কবে শেষ হচ্ছে? ফার্স্ট কোয়ার্টার কবে শেষ হচ্ছে? ফার্স্ট কোয়ার্টার কবে শেষ হচ্ছে? এপ্রিল, মে, জুন। আর এই রিটার্ন জমা করার জন্য তোমাকে টাইম দেওয়া হচ্ছে 1 মাস, তার মানে 31 জুলাই। তারপরের কোয়ার্টার কবে শেষ হচ্ছে? কোয়ার্টার মানে কি? 4 মাস নয়, কোনো জিনিসকে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে কোয়ার্টার। তাহলে 12 মাসকে যদি 4 দিয়ে ভাগ করো, 3 মাস করে কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টার কবে শেষ হবে? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সেকেন্ড কোয়ার্টারের জন্য আবার 1 মাস টাইম পাচ্ছ। তার মানে সেকেন্ড কোয়ার্টারে ওই 3 মাসে যাদের যাদের কাছ থেকে কেটেছো তার একটা ডিটেল জমা করতে হবে। 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে তুমি টাইম পাচ্ছ 1 মাস। তার মানে কত? অক্টোবর, তাই তো? 31 অক্টোবর। তারপরের কোয়ার্টারে টাইম পাবে ডিসেম্বর শেষ হওয়ার পরে, জানুয়ারি পুরো মাসটা। তার মানে 31 মার্চ হচ্ছে লাস্ট ডেট টিডিএস রিটার্ন জমা করার। কিন্তু লাস্টের মান্থে বলা হচ্ছে তোমাকে আরো এক্সট্রা 1 মাস বেশি দেওয়া হচ্ছে। লাস্টের মান্থ শেষ হচ্ছে কবে? লাস্টের মান্থ শেষ হচ্ছে 31 মার্চে। এপ্রিল প্লাস মে দেওয়া হচ্ছে, 2 মাস টাইম পাচ্ছ। তাহলে টোটাল 4টে কোয়ার্টার। আগের 3টে কোয়ার্টারে টিডিএস রিটার্ন জমা করার টাইম হচ্ছে, কোয়ার্টার শেষ হলো 1 মাস, কোয়ার্টার শেষ হলো 1 মাস, কোয়ার্টার শেষ হলো 1 মাস, লাস্টের কোয়ার্টারে 2 মাস। ঠিক আছে? আচ্ছা, এখানে টিডিএস সার্টিফিকেটও পাওয়া যায় এমপ্লয়ির থেকে, সরি এমপ্লয়ারের থেকে। যে কেটেছে তাকে তো সার্টিফিকেট দিতে হবে। কে কেটেছে? আমাদের গিভেন কেসে কে কাটবে? এমপ্লয়ার। তাকে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেটের ফরম্যাট কি হবে? কত নম্বর ফরম্যাটে হবে? ফর্ম 16। ফর্ম 16 ফরম্যাটে সে দেখাবে সারা বছর এই পার্সনকে আমি দিয়েছি এত টাকা স্যালারি, আর ওর থেকে কাটা হয়েছে এত টাকা টিডিএস। এভাবে সে ডিটেল দেখাবে। স্যালারির মধ্যে ও দেখাবে স্যালারি কত রকমের দিয়েছে। স্যালারির অনেক কম্পোনেন্ট রয়েছে, বেসিক, ডিএ, কমিশন, বোনাস, এগুলো সব অ্যালোকেট করে করে দেখাবে। হ্যালো, আপনি ওখানে এসে গেছেন যেখানে অ্যাড্রেস দেওয়া আছে কেয়ারের সামনে? হ্যালো, কেয়ারের সামনে এসে গেছেন? নিশান্তিকা লজ আছে না, ওর অপোজিটে আছে দেখবেন। নিশান্ত নিশান্তিকা লজ জানেন না? মিদনাপুরে জিজ্ঞেস করে, পাশের কাউকে জিজ্ঞেস করুন, দোকানদার। এলআইসি মোড়েই পেয়ে যাবেন, এলআইসি মোড়েই নিশান্তিকা লজ পেয়ে যাবেন। ঠিক আছে, পাশের কাউকে জিজ্ঞেস করুন। আচ্ছা, এলআইসি মোড় থেকে এগিয়ে আসতে হবে, কেরানিতলাতে আছে। ঠিক আছে, জিজ্ঞেস জিজ্ঞেস করে নিন। হ্যাঁ,
अच्छा আচ্ছা তাহলে টিডিএস সার্টিফিকেট কত নম্বর ফর্মে দেবে কখন দেবে বছর শেষ হওয়ার পরে বছর শেষ হওয়ার পরে কত দিনের মধ্যে দিতে হবে এমপ্লয়ারকে সার্টিফিকেট 31 মের মধ্যে 31 মের মধ্যে সেটাই দেখাবে আর কিছু দেখাবে মানে ওই ইন্টারেস্ট ইনকাম ওসব কিছু দেখাবে মানে যে স্যালারি পাচ্ছেন তার তো ইন্টারেস্ট ইনকামও থাকতে হবে কিন্তু স্যার ফর্ম 16 তো সেগুলো দেখাবে না দেখাবে এমপ্লয়ার যখন টিডিএস কাটছিল তুমি কি ইন্টারেস্ট রিপোর্ট করেছিলে এমপ্লয়ারকে যদি করে থাকো তাহলে ফর্ম 16 রিফ্লেক্ট করবে না তো করবে না আমি সেই জন্য বলেছিলাম তোমাকে এমপ্লয়ারকে রিফ্লেক্ট করতে হবে বলতে হবে রিপোর্ট করতে হবে তবেই সে সেই হিসাবে কাটবে তুমি যদি না রিফ্লেক্ট করো তাহলে স্যালারি বেসিসেই কাটবে সেটাই ফর্ম 16 দেখাবে আচ্ছা তাহলে ফর্ম 16 আমি দেখাতে চাইবো ফর্ম 16 ফরম্যাট কিরকম হয় যেটা টিডিএস টিডিএস সার্টিফিকেট বলতে পারো টিডিএস সার্টিফিকেটই টিডিএস সার্টিফিকেট না লিখে আমি ফর্ম 16 লিখছি উপরে কি লেখা রয়েছে সার্টিফিকেট ওয়ার্ড লেখা রয়েছে কি নাই সার্টিফিকেট আন্ডার সেকশন 103 তাহলে কোন সেকশনে এই সার্টিফিকেট দেওয়ার কথা বলা আছে 203 তে 203 তে স্যালারি যখন স্যালারি থেকে যখন টিডিএস কাটা হবে তখন এমপ্লয়ারকেই সার্টিফিকেট দিতে হবে এই সেকশনে ঠিক আছে সার্টিফিকেট নাম্বার রয়েছে প্যান নাম্বার অফ ডিডাক্টর মানে এমপ্লয়ারের কথা বলছে প্যান নাম্বার অফ ডিডাক্টরের প্যান নাম্বার ট্যান নাম্বার দুটোই থাকবে এমপ্লয়ির নাম থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে পিরিয়ড কোন পিরিয়ডের জন্য কাটছে সেটা থাকবে এখানে কত স্যালারি দিয়েছে স্যালারিটা নিচে ডিটেল পাবে এখানে স্যালারির ডিটেল দিতে হবে গ্রস স্যালারি কত দিয়েছো পারকুইজিট কত দিয়েছো এগুলো স্যালারির বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে ওগুলো টোটাল দেখাতে হবে পেনে নয় অনলাইন এখন কোনো পেনে কাজ হয় না আচ্ছা তাহলে কোথায় ছিলাম তাহলে সার্টিফিকেট দেখে নিয়েছো ফর্ম নাম্বার 16 উপরে সার্টিফিকেট লেখা রয়েছে ফর্ম 16 লেখা রয়েছে আচ্ছা এরপরে এসে যাও তাহলে কি এন্ট্রি করবে কি এন্ট্রি করবে টিডিএস এর তো বলে দিয়েছি একবার এন্ট্রি একবার বললাম না টিডিএস এর এরপরে যেটা হচ্ছে সবকিছু থাকবে বলতে কোনো অর্গানাইজেশনে তুমি কাজ করছো সেখানে ইপিএফও রয়েছে ইএসআই রয়েছে পিট্যাক্সও তোমার কাটা যাচ্ছে টিডিএসও কাটা যাচ্ছে তাদের টিডিএস হ্যাঁ তার টিডিএস আমরা পড়বো ডাইরেক্ট ট্যাক্স চ্যাপ্টারে যখন ডাইরেক্ট ট্যাক্স সাবজেক্ট হবে সেখানে টিডিএস চ্যাপ্টার রয়েছে তো সেখানে আমরা পড়বো যে কোন কোন পারপাসে টিডিএস কাটা হয় সেখানে ডিটেলে রয়েছে এখানে আমরা কি করছি অ্যাডভান্স অ্যাকাউন্টস করছি অ্যাকাউন্টস পারপাসে এমপ্লয়ির থেকে যতটা টিডিএস কাটা দরকার সেই পোর্শনটা আমরা দেখছি স্যালারি থেকে টিডিএস বুঝতে পারলে বাকি যে টিডিএস রয়েছে আদার পেমেন্টের টিডিএস সেটা আমরা ডাইরেক্ট ট্যাক্স সাবজেক্টে টিডিএস চ্যাপ্টারে গিয়ে দেখব বুঝতে পারলে
তাহলে এখানে আমরা শুধুমাত্র স্যালারি থেকে কতটা টিডিএস কাটা হবে সেটাই আমরা দেখি। তাহলে কোনো যদি অর্গানাইজেশনে কাজ করছো যেখানে তোমার ইপিএফও কাটা যাচ্ছে, ইএসআইও কাটা যাচ্ছে, প্রফেশনাল ট্যাক্সও কাটা যাচ্ছে, টিডিএসও কাটা যাচ্ছে, চারটেও কাটা যাচ্ছে, তাহলে যেভাবে টু টু দিয়ে লিখতে হতো সবই লেখা হবে। টু স্যালারি পেবেল, কোনো কনফিউশন আছে? এই এন্ট্রিটা কখন করতে হবে? মাসের শেষে। মাসের শেষে, মাসের শেষ না হলে তুমি কি তার পিএফ কাটতে পারবে? ওই মান্থ তো এখনো শেষ হয়নি, তুমি বলো মাঝখানে কেটে নেবে। মান্থ শেষ হোক, তারপরে তার তো স্যালারি ডিউ হবে, তবেই তো তুমি কাটতে পারবে। কেটে তারপরের মাসে তুমি পে করবে। তো এগুলো সব, তাহলে এই যে এন্ট্রিটা, ডিউর এন্ট্রিটা তখন কখন করবে? ডিউর এন্ট্রিটা করবে মান্থের এন্ডে। এরপরে স্যালারি পেবেল হয়ে গেল। স্যালারি পেবেল হয়ে গেছে, এটা তোমাকে তাহলে পে করে দিতে হবে। আমি যদি সাপোজ একটা এক্সাম্পল নিই, যে 50,000 স্যালারি ছিল, সেখান থেকে তোমার ইপিএফ এর জন্য 3,000, ইএসআই 2,000, পিট্যাক্স 200, টিডিএস 1,000, স্যালারি পেবেল, তাহলে বাকিটা হবে এগুলো কাটার পরে কত হচ্ছে? এটা 2,000 করে দিচ্ছি, এই যে 5, 3, 8, 42। তার মানে এমপ্লয়িকে কত দিতে হবে? 42 দিতে হবে। তাহলে এই যে পেমেন্ট স্যালারিটা হবে, ওটা কি মাসের শেষে পেমেন্ট হয় না পরের মাসে? তাহলে অবভিয়াসলি যে স্যালারির পেমেন্টটা হবে সেটা নিশ্চয়ই পরের মাসে হবে। 42, 42, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এইটা হবে মাসের এন্ডে ডিউর যে এন্ট্রি, মানে কাটতে হবে কতটা। কিন্তু পেমেন্টের এন্ট্রি স্যালারি 42,000 যেটা পরের মাসেই হবে, কারণ তুমি জানবে মান্থের পরেই স্যালারি পাওয়া যায়, মানে পরের মাসে এন্ট্রি। তারপরে কি হবে? ইপিএফ এর টাকা কোথায় জমা করতে হবে? ইপিএফ এর টাকা জমা করতে হবে ইপিএফ অর্গানাইজেশনে। এটা তুমি কার বিহাফে এন্ট্রি করছো? এটা তুমি কার বিহাফে এন্ট্রি করছো? এটা এন্ট্রি করছো কোম্পানির বিহাফে, এমপ্লয়ারের বিহাফে কাজ করছো। তাহলে যেটা কেটে রেখেছিলে, কোনটা কেটে রেখেছিলে? এমপ্লয়ির থেকে 3,000 টাকা কেটে রেখেছিলে, তার মানে এখন জমা করছো কত কাটা ছিল? 3,000। আর এমপ্লয়ার কত দিয়ে দেবে? এমপ্লয়ারও সেম পোর্শন দেবে, সেম পোর্শন প্লাস ওখানে বলেছিলাম যে 1% এক্সট্রা লেগে যাবে, 13-12 জায়গায় কত হয়ে যাবে? 13 হয়ে যাবে, অ্যাডমিন চার্জ আর ইডিএলআই এর ইন্স্যুরেন্স যেটা। তার মানে এটা নিশ্চয়ই 3,000 হবে না, তার থেকে একটু বেশি হবে। তো এখানে আমি ধরে নিলাম যে ওই 1% নেই, 1% নেই। আচ্ছা 1% যদি হয়, তাহলে এটা যদি 12% হয়, তাহলে 13তে কত হবে বের করতে পারবে কি পারবে না? এমপ্লয়ির 3,000 কাটা গেছে 12%-এর জন্য, তাহলে এমপ্লয়ার কতটা তার নিজের পকেট থেকে দেবে? 13। ক্যালকুলেট করো, 12তে 3,000, 13তে কত? 12%-এ 3,000, 13%-এ কত? 3,250। তাহলে আমি এখানে 13% ধরে নিয়েছি, আর এটা 12%। তাহলে অলরেডি আমার 3,000 কাটা ছিল, আর এটা আমার নিজের পকেট থেকে দিচ্ছে, আমার বলতে এমপ্লয়ার। তাহলে টোটাল পেমেন্ট করতে হবে ইপিএফ অর্গানাইজেশনে 6,250। ইপিএফ অর্গানাইজেশন তোমার জানা রয়েছে, ইপিএফ, তাহলে এই অর্গানাইজেশনে জমা করতে হবে এমপ্লয়ি থেকে যেটা কেটেছিলে আর নিজের পোর্শন, দুটো জমা হবে। টোটাল এখানে আমাদের কত হচ্ছে গিভেন কেসে? 6,250। তাহলে এই ডেটটা কি হবে? পরের মাস হবে। মান্থ এন্ডে তো কাটলে পরের মাসেই জমা হবে, কত দিনের মধ্যে? 15 দিন। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু ইএসআই, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু ইএসআই 2,000।
এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, এমপ্লয়ার্স কত পার্সেন্ট, সাপোজ এমপ্লয়ি থেকে কেটেছো 2%, তার মানে ওটা কত পার্সেন্ট, 0.75 কাটা আছে, 0.75 মানে যদি 2000 হয় তাহলে 3.25 মানে কত হবে, ক্যালকুলেটর আছে, কি হলো তুমি হিসাব করতে জানো না, 2000 ডিভাইড করো 0.75 মাল্টিপ্লাই করো 3.25 কত, ডিভাইড করো 0.75 দিয়ে, মাল্টিপ্লাই করো 3.25 দিয়ে 2000 কে, তাহলে পেয়ে যাবে 8666, তাহলে 10666, ঠিক আছে, এতটা কোনো কনফিউশন আছে? আচ্ছা প্রফেশনাল ট্যাক্স কত কাটা যাবে, অলরেডি কেটে নিয়েছে কত, 2000, 2000 জমা করে দাও। তাহলে উপরের যে অ্যামাউন্টগুলো বসিয়েছি এগুলো কিন্তু আমি আরবিট্রি বসিয়েছি, তোমাকে কিন্তু দেখে কাটতে হবে। 2000 জমা করে দাও, টিডিএস কত বসিয়েছিলাম কেটেছে, 1000 টাকা জমা করে দাও। তাহলে টোটাল কতগুলো এন্ট্রি করতে হচ্ছে, টোটাল কতগুলো এন্ট্রি করতে হচ্ছে, একটা তো ডিউর এন্ট্রি, মানে যেখান কাটাতে হবে, স্যালারি থেকে কাটা হবে সেটা হচ্ছে ডিউর এন্ট্রি, তাছাড়াও তোমার এন্ট্রি হচ্ছে 6টা, 5টা, টোটাল 6টা এন্ট্রি, টোটাল 6টা এন্ট্রি করতে হবে। তাহলে ইপিএফ, ইএসআই, টিডিএস, পিট্যাক্স 6টা এন্ট্রি করতে হবে টোটাল। তাহলে এখানে আমরা দেখে নেব যে একটা চার্ট দেওয়া রয়েছে, আচ্ছা এটা সলভ করা রয়েছে, যেটা সলভ করা রয়েছে সেটা আমরা বুঝে নেব, তাতে এর পরে যেটা রয়েছে যেটা সলভ করা নেই তাহলে ইজিলি করতে পারবে। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, চার্টে কি রয়েছে, চার্টে রয়েছে 6জন এমপ্লয়ির স্যালারি ডিটেলস, ফার্স্ট কলামে সিরিয়াল নাম্বার, সেকেন্ড কলামে তাদের নাম, থার্ড কলামে আর্নিং এর আন্ডারে বেসিক, ডিএ, এইচআরএ, গ্রস স্যালারি দেওয়া আছে। তাহলে গ্রস স্যালারি কি করে এলো, বেসিক, ডিএ, এইচআরএ অ্যাড করে। তো এতটা স্ট্রাকচার তুমি বুঝতে পেরেছো কি করে রয়েছে, এখান পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে রয়েছে ডিডাকশনের কলামস, প্রথম ডিডাকশন কি রয়েছে, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইপিএফ, সামনে এইটা লেখে নি, প্রভিডেন্ট ফান্ড বলতে ওই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের কথাই বলছি। তো প্রভিডেন্ট ফান্ডে প্রথম পার্সনের কত কাটা আছে, 40, তাহলে তুমি যে রুল শিখেছো সেই রুলের হিসাবে দেখে নাও 840 হচ্ছে কি হচ্ছে না। এমপ্লয়ির স্যালারি কত আছে, 8500, এখানে আমি বলেছিলাম যে কোনো, হ্যাঁ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে আমি বলেছিলাম যে বেসিক ডিএ মিলিয়ে দেখতে হবে কি 15,000-এর বেশি হচ্ছে কি মানে 15,000 পেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, যদি পেরিয়ে যায় তাহলে তো কাটার দরকার নেই, কিন্তু কাটতে পারে, কাটার দরকার নেই কিন্তু কাটতে পারে, যদি পেরিয়ে যায় 15,000-এর বেশি হয়ে যায় তাহলে কাটার দরকার নেই, তবুও কাটতে পারে। তো এখানে তো 15,000-এর কমই রয়েছে, তার মানে কাটতেই হবে। তো কাটবে কার উপরে, বেসিক ডিএ, তার মানে 7,000-এর উপরে কত পার্সেন্ট, 12, 8,840। কি তোমার বইপত্র কোথায়, হাত ফাত গুটিয়ে বসে আছো? আচ্ছা এরপরে অনিল স্যার দেখে নাও, সিমিলারলি এই দুটোর উপরে 12% করলে তো আসছে কি আসছে না, আসছে। সিমিলারলি
বেসিক ডি এর 12% করলে এটা আসছে কি আসছে না চেক করে নাও। সিমিলারলি বিকাশ বাগেরও এই দুটো বেসিক ডি এর 12% করলে এটা আসছে কি আসছে না। সিমিলারলি অমল ফান্ডের এই দুটো যোগ করে 12% করলে আসছে কি আসছে না। তাহলে আমি 15,000 বলেছিলাম, সেখানে কি ধরতে বলেছিলাম বেসিক আর ডিএ মিলে। তুমি এখানে দেখতে পাচ্ছ 15,300, এখানে কিন্তু এইচআরে ধরে হয়েছে, সেই জন্য কাটতে হয়েছে। বেসিক ডিএ মিলে যদি কারুর স্যালারি 15,000 পেরিয়ে যায় তখন কাটার দরকার হয় না। তুমি লাস্ট কেসে দেখেছো যে বেসিক ডিএ মিলে কত পেরিয়ে গেছে, বেসিক ডিএ মিলে পেরিয়ে গেছে 15,000, তো সেই জন্য কাটেনি। ঠিক আছে, এরপরে ইএসআই এর কেসটা দেখে নাও। ইএসআই তে কি বলেছিলাম, ইএসআই তে তুমি যখন দেখবে তখন কিন্তু গ্রস স্যালারির উপরে দেখবে, তখন বেসিক ডিএ দেখবে না। তাহলে দেখে নাও এখানে 149 যেটা এসেছে সেটা গ্রসের উপরে এসেছে। গ্রসের উপরে কত পার্সেন্ট করতে হবে, 0.75। 8,500 0.75 করে দেখো কত আসছে, কত আসছে। কিন্তু এটা যেহেতু আমার ওল্ড বই ছিল সেই জন্য আমার ওল্ড বইতে কত লেখা ছিল, আমার এখানে কত লেখা ছিল রুলে, আমার এখানে ছিল 1.75। তো সেই হিসাবে ওখানে করা রয়েছে চারটা। তার মানে তুমি 1.75 করে দেখো তো ঠিক আছে কি নেই। আগের রুলে 149 আসছে কি আসছে না 8,500 75 আসছে। তোমাদের বইতে আমার মতো রয়েছে কি লেটেস্ট রয়েছে, তাহলে তোমরা চেক করে দেখে নেবে যে এখানে যে অ্যামাউন্টগুলো এসেছে সেগুলো 0.75 কার, গ্রসের। 0.75 গ্রসের হতে হবে, আছে দেখে নিয়েছো, দেখে নাও চেক করে। এরপরে প্রিট্যাক্স যখন কাটবে তখন দেখতে হবে যে গ্রস কত রয়েছে, বেসিক ডিএ নয়। বেসিক ডিএ শুধুমাত্র পিএফ এর ক্ষেত্রে, প্রিট্যাক্সের ক্ষেত্রে, প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে ওই গ্রস দেখতে হবে। তো এখানে গ্রস কত আছে, 10-এর নিচে হলো নীল, এটা 10-এর উপরে চলে গেছে, 10-এর উপরে চলে গেছে। তোমাকে প্রফেশনাল ট্যাক্সের প্রফেশনাল ট্যাক্স কাটার সময় দেখতে হবে যে তুমি কোন গভর্নমেন্টের আন্ডারে কাজ করছো, মানে কোন গভর্নমেন্টে, কোন স্টেটের আন্ডারে রয়েছো, কোন স্টেটের আন্ডারে রয়েছো। এখানে বলেইছে দেখো কলকাতা, তার মানে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। কোন স্টেটে রয়েছো, ওয়েস্ট বেঙ্গলে কাজ করছো, তার মানে ওয়েস্ট বেঙ্গলে স্ল্যাব অ্যাপ্লাই হবে। ওয়েস্ট বেঙ্গলে কি বলেছে 10,000 পর্যন্ত লাগবে না, 10,000-এর উপরে চলে গেলে 10,000 থেকে 15 কত 110, সেই হিসাবে 110 করা আছে। গ্রস স্যালারি দেখা হচ্ছে গ্রস, আর এটা 130 কেন হয়ে গেল, 15-এর উপরে চলে গেছে, এটাও 15-এর উপরে চলে গেছে। এরপরে টিডিএস কাটতে হচ্ছে না কিছু জনার, কারণ এদের যে সারা বছরের ইনকাম গ্রস ইন্টু 12 যদি করো, গ্রস ইন্টু 12, তার মানে 8,500 ইন্টু 12, 10,200 ইন্টু 12, কার কেসে, অনিল স্যার কেসে। আকাশ দণ্ডপাটের কেসে 8,500 ইন্টু 12, অনিল স্যার কেসে 10,200 ইন্টু 12, এরকম যদি করে দেখো তাদের ইনকাম 2.5 লাখ পেরোবে না, সেই জন্য টিডিএস কাটার দরকার হবে না। বুঝতে পারলে। কার পেরিয়েছে, দীপক সিং, দীপক সিং এর 2.5 লাখ পেরিয়ে গেছে। তাহলে আমরা যেভাবে হিসাব শিখেছি সেই হিসাবে তাকে 12 দিয়ে ভাগ করে কি করতে হবে, মান্থলি টিডিএস বের করতে হবে। তো এখানে যদিও অ্যামাউন্ট ভুল থাকতে পারে, ক্যালকুলেট করে দেখো কত হচ্ছিল তার টোটাল ইনকাম,
2,65,000, তার মানে কতটা পেরিয়েছে? 15,000। 15,000-এর উপরে 5%, 5% করে যত আসবে, তারপরে আবার হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। আড়াই লাখ থেকে 5 লাখ পর্যন্ত তো 5% আছে। 2.5 থেকে 5, 5, তাহলে 15, 2.5 থেকে যদি 2.5 পর্যন্ত যদি নীল হয়, কতটা উপরে আছে 2.5-এর উপরে? 15,000, 15,200, 15,200-এর উপরে 5% অ্যাপ্লাই হবে তো। তো সেটাই তো বলা হচ্ছে, তুমি স্ল্যাব রেটটা ভুলে গেছো। আপ টু 2.5 নীল, 2.5 থেকে 5 কেন ধরবে? নীল বলা হয়েছে। তাহলে এর উপরে আবার কি করতে হবে? 4% হেলথ অ্যান্ড এডুকেশন অ্যাড করে তারপর 12 দিয়ে ভাগ করতে হবে। এটা নাও আসতে পারে, ঠিক আছে, তোমার ক্যালকুলেশন আলাদা আসতে পারে। এটা ভুল বলেছিল একজন এর আগে যারা করেছিল, ঠিক আছে। 69 এসেছে। $15,200, আচ্ছা 15,200 কত হয়েছে বলো তো? 15,200-র 5% কত হয়েছে? 10% তো হচ্ছে তোমার 1520, তার মানে এটা হবে 760, তার উপরে 4% হলে 4%, 4%, 30 টাকাই ধরো। 790, এটাকে যদি 12 দিয়ে ভাগ করো কত? 65, 66, এটা 66 হওয়ার কথা, 66 হওয়ার কথা। দাঁড়া দাঁড়া 1 মিনিট, এখানে দেখার কেস রয়েছে, এখানে দেখে নিচ্ছি। স্যালারি ডিটেলস, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে চলো, তাহলে এটা 69, 66 হওয়ার কথা, 66 হওয়ার কথা। তাহলে এই যে চার্টটা দেওয়া রয়েছে, কথা নয়, এই যে চার্টটা দেওয়া রয়েছে, এটা তোমার কোশ্চেনে দেওয়া রয়েছে, এটা তো বোঝার কিছু নেই, আমি তোমাকে বুঝিয়ে দিলাম কারণ যাতে তুমি বুঝতে পারো যে কিভাবে চার্টে দেওয়া রয়েছে, বুঝতে পারলে? এটা তোমার কোশ্চেনে দেওয়া রয়েছে। এরপরে তোমাকে কি করতে বলেছে দেখো, এখানে বলেছে যে স্যালারি ডিউ হয় কোন মান্থে? লাস্ট ডেতে। আমরা জানি স্যালারি ডিউ হয় লাস্ট মান্থের লাস্ট ডেটে, লাস্ট ডে অফ দ্য মান্থ। এবং পেমেন্ট কবে হচ্ছে? অন দ্য ফলোয়িং মান্থ, অন দ্য ফার্স্ট ডে অফ দ্য ফলোয়িং মান্থ, অফ দ্য ফলোয়িং মান্থ। তার মানে পরের মাসের ফার্স্ট ডেতে পেমেন্ট হয়। তার মানে বলে গেল কি যে স্যালারি ডিউ হয় মান্থের এন্ডে আর পেমেন্ট হয় পরের মাসের 1 তারিখে। তার মানে তোমার যে স্যালারি থেকে কাটার এন্ট্রি সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে যে মান্থের এন্ডে হবে আর পেমেন্টের ডেট হবে 1 তারিখে। এরপরে বলেছে দেখো আদার যে পেমেন্টগুলো রয়েছে, টিডিএস কবে পেমেন্ট হয়েছে? 5 তারিখের মধ্যে, 5 তারিখে পেমেন্ট হয়েছে, 5 তারিখে পেমেন্ট হয়েছে, কিন্তু নর্মালি কি 7 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, 7 দিন টাইম থাকে টিডিএস এর জন্য। 5 তারিখে পেমেন্ট হয়েছে। প্রভিডেন্ট ফান্ডেরটা 10 তারিখে, 15 তারিখ পর্যন্ত টাইম থাকে। ইএসআই 10 তারিখে, প্রফেশনাল ট্যাক্স লাস্ট ডেটে। সবই তাহলে উইথিন টাইম পেমেন্ট হয়েছে, কোনো টাইমের বাইরে নয়। তাহলে তুমি কোন মাসের স্যালারি দেখছিলে? জানুয়ারি মাসে। এতটা হচ্ছে কোশ্চেন, এতটা কোশ্চেন, এতটা কোশ্চেন। এরপরে তোমাকে আনসার দিতে হবে। আনসার কি বলেছে? যে তোমাকে জার্নাল এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে আনসার চাইছে, তোমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। তাহলে তুমি কি জানো? তোমার চার্ট থেকে তুমি টোটাল স্যালারি নিয়ে নেবে,
টোটাল স্যালারি কত আছে? 81, 81,600 তোমার টোটাল স্যালারি রয়েছে, তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে। তারপরে যা যা কাটা গেছে তো কোথায় পাবে? নিচে দেখতে পাবে পিএফ এর টোটাল কত কাটা গেছে, ইএসআই তে টোটাল কত কাটা গেছে, পিট্যাক্স এর টোটাল কত কাটা গেছে, এগুলো সব কাটার পরে তার মানে 81,600 থেকে টোটাল স্যালারি, এখান থেকে এগুলো কাটার পরে যেটা থাকবে সেটাকে কি বলবো? স্যালারি পেবল। সেটাই রয়েছে দেখো স্যালারি পেবল, ঠিক আছে? তো এই এন্ট্রি কমপ্লিট। এরপরে স্যালারি পে করতে হয় বলেইছে কবে? 1 তারিখে। তো এটা পেমেন্ট হবে স্যালারি পেবেলটা, ঠিক আছে? এরপরে পরপর পেমেন্ট হবে। টিডিএস বলেছে 5 তারিখে, টিডিএস পেবেল টু ব্যাংক, টিডিএস টু ব্যাংক। তোমাদের কি আছে? তোমাদের তাহলে স্যালারি সিটটা নভেম্বরের হবে, নভেম্বরের তো আছে, ঠিকই তো আছে। আচ্ছা তাহলে তোমার এখানে কিছু প্রবলেম রয়েছে ডেটের মিসম্যাচ, তো তুমি কি করবে? নভেম্বরটা করবে জানুয়ারি, ঠিক, নভেম্বরটা করবে জানুয়ারি, নভেম্বরটা জানুয়ারি করবে। আর টিডিএস এ যে ডেটগুলো রয়েছে ওখানে 5-12 রয়েছে, ওটা 5-12 হবে না, 5-2 করে দেবে। কারেকশন করে না বইতে, কে বই নিয়ে আসোনি? তুমি না ও? তোমার বই নিয়ে আসা হয়নি কেন? ভারী? আচ্ছা, কারেকশন করে নিয়েছো, তাহলে নভেম্বর জানুয়ারি করে নিয়েছো। আর যেখানে তোমার ডিসেম্বর ছিল ওইগুলো কি করলে? সব 2 করে নেবে। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এরপরে তাহলে পিএফ এর জন্য কত কাটা ছিল আমার এখানে উপরে? 5880 কাটা ছিল, 5880 কাটা ছিল, সেটা কি করতে হবে? জমা করতে হবে। আর এমপ্লয়ারের কন্ট্রিবিউশনে আমি কি বলেছিলাম? ওখানে 13 আসবে, এটা যেটা দেওয়া রয়েছে এটা তাহলে 12 আছে, তাহলে 12 থেকে 12তে কোনো যদি টাকা দেওয়া থাকে 12% সমান এত টাকা, 13% সমান তাহলে বের করতে পারবে এমপ্লয়ার তার পকেট থেকে কত দেবে। তাহলে তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে 13 দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবে এটা। তাহলে টোটাল কত জমা হবে বুঝতে পারলে। এরপরে ইএসআই তে এসে যাও, ইএসআই তে কাটা কত ছিল? 1042, 1042। আচ্ছা তোমাদের কত আছে বলো, আমি সেই হিসাবে করে দিচ্ছি। 446, তাহলে এটা সমান যদি তোমার 0.7 হয় তাহলে 3.25 সমান কত হবে বুঝতে পারলে? তো টোটাল যেটা হবে এখানে বসবে প্রফেশনাল ট্যাক্স, তো ঠিকই আছে, তোমার এতটাই কাজ ছিল। তাহলে টোটাল কটা এন্ট্রি? একটা ডিডাকশনের এন্ট্রি আর বাকি সব পেমেন্টের এন্ট্রি, বাকি সব পেমেন্টের এন্ট্রি। তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে এটা নিজেকে করতে হবে, এটা নিজেকে করতে হবে, তাহলে নিজে করো খাতায়। এখানেই করবে। ফেব্রুয়ারি মান্থে, তাহলে স্যালারি কোন মান্থের আছে দেখে নাও। ফেব্রুয়ারি মান্থে স্যালারি রয়েছে
তার মানে ডিউ কবে হবে? ফেব্রুয়ারি মান্থের এন্ডে। ফেব্রুয়ারি কত দিনের মাস? এখানে 19 রয়েছে, 19 সাল, তার মানে 28। 28-এ তাহলে এন্ট্রি করবে, কাটার এন্ট্রি। আর পেমেন্টের এন্ট্রিগুলো বলে দেওয়া রয়েছে কবে করতে হবে। তোমার ডিসেম্বর দেওয়া রয়েছে, তার মানে এগুলো সব জানুয়ারি আছে পেমেন্টগুলো। তাহলে তোমার যেভাবে রয়েছে সেভাবে করবে। তাহলে এখানে পেজ রয়েছে করার জন্য, তাহলে বাড়িতে ট্রাই করবে। তুমি খাতায় করে নিয়ে আসবে। তুমি বলতে সবাই। এরপরে এসে যাও কিছু ই পেমেন্ট। ই পেমেন্ট ইলেকট্রনিক পেমেন্ট, ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট, ডেবিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট, নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে পেমেন্ট, পেটিএম, গুগল পে, এগুলোর থ্রু দিয়ে পেমেন্ট হলে কি এন্ট্রি করবে? প্রথমে কার থ্রু দিয়ে রয়েছে? ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে। এখানে তোমার কি বলেছে? কি এন্ট্রি করবে? অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে এন্ট্রি করা। কি এন্ট্রি? জার্নাল এন্ট্রি। কি জার্নাল এন্ট্রি করবে তুমি যদি ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট করো? ঠিক আছে, কি এন্ট্রি করবে যদি তুমি ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট করো? এরপরে আরো পেমেন্ট মোড রয়েছে। ফার্স্ট রয়েছে ডেবিট, ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে। ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট কার্ড মানে তোমার ব্যাংকে টাকা নেই, ধারে নিয়েছো। ক্রেডিট কার্ড মানে তোমার নিজের টাকা নয়, ব্যাংকের টাকা। তার মানে এটা একটা লোন অ্যাকাউন্টও বলতে পারো। লোন অ্যাকাউন্ট, এটা লোন অ্যাকাউন্ট। সেই যার ক্রেডিট ওর্থিনেস রয়েছে, যারা বিজনেসম্যান তারাই ক্রেডিট কার্ড পেয়ে থাকে। তোমার যদি স্যালারি 30,000 হয় তাহলে ব্যাংক ইজিলি তোমাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবে। ঠিক আছে, স্টুডেন্টকে দেওয়া হয় না, স্টুডেন্টকে দেওয়া হয় না ক্রেডিট কার্ড। ও সেটা কোনো স্পেসিফিক স্কিমে হতে পারে, স্কিমে, কিন্তু নর্মালি জেনারেলি হয় না। না, ক্রেডিট কার্ড নিয়ে পালিয়ে যায়। তোমার সিভিল স্কোরে তার ইম্প্যাক্ট পড়বে। সাপোজ তোমাকে লোন দেওয়া হয়েছে, তুমি নিয়েছো আর রিপে করোনি, সেক্ষেত্রে তোমার তোমার সিভিল স্কোর মানে তোমার যে লোন নেওয়ার এবিলিটি সেটাতে ইম্প্যাক্ট করবে। পরে যখন তুমি লোন নিতে যাবে, ওইটা তোমার পাস্ট হিস্ট্রি দেখা হবে যে পাস্টে তুমি কোথাও ডিফল্ট করেছো কিনা। না, ওই ব্যাংকের নয়। তুমি যেহেতু কথা নয়, কথা নয়, কথা নয়, তুমি বলবে, বলো। তোমার কথা শেষ হয়েছে। তাহলে যখন তুমি লোন নিচ্ছ, তুমি তো প্যান কার্ড দিচ্ছ। প্যান কার্ড যখনই দিচ্ছ, ওটা তোমার গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে যারা সিভিল স্কোর, ক্রেডিট ওর্থিনেস ম্যাটারটা দেখে, সেখানে হিট করবে তুমি যদি ডিফল্ট করো। ঠিক আছে, তার ফলে সাপোজ তোমাকে 2,000 টাকা লোন দেওয়া হয়েছে, তুমি 2,000 টাকাই ডিফল্ট করে দিয়েছো, মানে দিতে পারোনি। তার মানে তোমাকে তো বড় লোন দেওয়াই হবে না, কারণ তুমি 2,000-এ ডিফল্ট করেছো। বড় লোন নিয়ে তো আরো বেশি ডিফল্ট করবে। তার মানে যত বেশি লোন, কম টাকার লোনকে তুমি ডিফল্ট করবে তত বেশি খারাপ। বেশি টাকার লোন তুমি ডিফল্ট করছো, সেটা হতে পারে সেক্ষেত্রে তোমার ক্রেডিট কোর্স কম ইম্প্যাক্ট করবে, কিন্তু কম টাকার লোনকে তুমি যখন ডিফল্ট করবে তখন ক্রেডিট স্কোর তোমার বেশি এফেক্টেড হবে। বুঝতে পারলে? তুমি কোনোদিন লোন নিয়েছো? চলো দেখো এদিকে। তাহলে পারচেজ করেছো ব্যাংকের টাকা দিয়ে, মানে ক্রেডিট কার্ড দিয়ে, তাহলে পারচেজ কি হবে? ডেবিট হবে। বা যদি কোনো খরচা করো, সেই এক্সপেন্স ডেবিট হবে। পারচেজ মানে কি? গুডস কিনেছো। এক্সপেন্স মানে কি? গুডস বাদ দিয়ে অন্য কোনো খরচা কিনেছো, করেছো, অন্য কোনো খরচা করেছো গুডস বাদ দিয়ে। যদি গুডস কেনো তাহলে তো পারচেজ এসে যাবে। কি হলো?
কি করছো? এরপরে এটা যখন তুমি খরচা করলে, তার মানে তোমার ক্রেডিট কার্ডের লোন বাড়লো কি বাড়লো না? ক্রেডিট কার্ডের লোন বাড়লো কি বাড়লো না? এরপরে তুমি যখন লোনটা পে করবে, তখন সেই লোনটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে টু ব্যাংক। তাহলে এই এন্ট্রি করতে কোনো অসুবিধা হবে? এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এবিসি লিমিটেড কত টাকা পে করেছে? 3217 টাকা। কি পে করেছে? টেলিফোন বিল। কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে? এইচডিএফসি। তাহলে এন্ট্রি কি হবে? টেলিফোন এক্সপেন্স টু এইচডিএফসি ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের একটা টাইম লিমিট থাকে যে এই টাইমের মধ্যে তোমাকে পে করতে হবে। এখানে তুমি কবে পে করেছো পেমেন্ট? 10ই ফেব্রুয়ারি। এবার তোমার টাইম বলে দিচ্ছে এখানে যে ব্যাংক নর্মালি 20-25 দিন দিয়ে থাকে তোমার পেমেন্ট করার জন্য। ক্রেডিট কার্ড বিল জেনারেট হয়েছে ফেব্রুয়ারির 15 তারিখে। তোমাকে যদি তাহলে 20 দিন দিয়ে থাকে, তাহলে কত দিনের মধ্যে পে করতে হবে? 5ই মার্চ। এখানে বলেছে যে আমি ফেব্রুয়ারির 10 তারিখে টেলিফোন বিলটা পে করেছি ক্রেডিট কার্ড ইউজ করে। ব্যাংক নর্মালি 20-25 দিন দিয়ে থাকে। তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে যে তুমি মিনিমাম পাচ্ছ 20 দিন, মানে 20 দিনের পরেই তোমাকে পেমেন্ট করতে হবে। তার মানে ফেব্রুয়ারির 10 তারিখে পে করলে বিল কবে জেনারেট হচ্ছে? তাহলে তোমার ডেটটা কাউন্ট হবে বিল জেনারেশন থেকে। বিল কবে জেনারেট হয়েছে? 15ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি থেকে তুমি আরো 20 দিন জুড়ে দাও, তার মানে এসে যাচ্ছে তোমার 5ই মার্চের মধ্যে তোমাকে পে করতে হবে। এটা একটা রাফ ডেট বলেছে আর যে ব্যাংক দিয়েছে 20 থেকে 25। এবার কোন ব্যাংকে নিচ্ছ সেটা ব্যাংকের উপর ভ্যারি করবে। কোনো ব্যাংক 20 দিন দিতে পারে, কোনো ব্যাংক 2 মাস দিতে পারে, কোনো ব্যাংক 15 দিন দিতে পারে। এখানে একটা রাফ বলা হয়েছে। তাহলে 5ই মার্চের মধ্যে তোমাকে পে করতে হবে। ধরো তুমি 2ই মার্চে পে করে দিচ্ছ, তখন কি হবে? এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যাংক, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এটাই, আর কিছু নেই। তাহলে এতক্ষণ আমরা শিখলাম যে ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করলে কি জার্নাল এন্ট্রি হবে, এবং তার পেমেন্ট হলে কি জার্নাল এন্ট্রি হবে। এরপরে এসে যাও পেটিএম। পেটিএম এর ওয়ালেট সিস্টেম রয়েছে জানো। প্রথমে টাকা তোমাকে কোথায় পাঠাতে হবে? ওয়ালেটে। তারপরে সেখান থেকে তোমার পেমেন্ট হয়ে থাকে। বা তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলে সেটা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হচ্ছে। তো এখানে আমি ওয়ালেট সিস্টেমে কথা এসে যাচ্ছি। ওয়ালেট সিস্টেমে তোমার কি হতে পারে কি তোমার ক্যাশব্যাক পাচ্ছ, কোনো কেসে ক্যাশব্যাক পাচ্ছ না। তো যেখানে ক্যাশব্যাক রয়েছে আর ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছ, মানে সেম ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছ ক্যাশব্যাক, সেক্ষেত্রে কি হবে? আর একদিন পরে পাচ্ছ, সেক্ষেত্রে কি হবে? তুমি পেটিএম এর থ্রু দিয়ে পেমেন্ট করেছো, বা পেটিএম বা অন্য কোনো যে কোনো অনলাইন যে পেমেন্ট অ্যাপ রয়েছে সেগুলো নাও, তার থ্রু দিয়ে পে করেছো। একবার কি হয়েছে যে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছ, আর একবার ইমিডিয়েটলি পাচ্ছ না ক্যাশব্যাক একদিন পরে পাচ্ছ। দুটো কেস রয়েছে। যখন তোমার কোনো ক্যাশব্যাকই তুমি পাচ্ছ না, তাহলে আমি একবার কোনো ক্যাশব্যাক পাচ্ছ না, শেষ সিচুয়েশন এসে যাই নো ক্যাশব্যাক। যদি তুমি কোনো ক্যাশব্যাকই না পাও, তাহলে টেলিফোন এক্সপেন্স ধরো এত টাকা দিতে হয়েছে টু পেটিএম। পেটিএম অ্যাকাউন্ট যে তুমি বানাবে, তুমি যখন ট্যালি করবে তখন কার আন্ডারে বানাবে? ব্যাংকের আন্ডারে। যখন কোনো সফটওয়্যারে করবে তখন ট্যালি পেটিএম অ্যাকাউন্ট করবে তখন আন্ডার ব্যাংক। তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা আছে? নেই। এরপরে 10% তুমি ক্যাশব্যাক পাচ্ছ অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট, মানে ইনস্ট্যান্টলি পাচ্ছ। তার মানে তোমার পুরো টাকা তো পেমেন্ট হচ্ছে না, মানে তাহলে 1010 থেকে 1100 থেকে 10% মাইনাস, মানে 110 মাইনাস করে দাও। তার মানে তোমার টেলিফোন এক্সপেন্স 990 হবে, আর পেটিএম থেকে চলে যাবে এত টাকা। ঠিক আছে, ইমিডিয়েট কুপন দিয়ে বা অন্য কোনোভাবে ইমিডিয়েট পাচ্ছ। সেকেন্ড কেস বলছে যে আজকে তো তুমি পেমেন্ট করলে, কিন্তু ক্যাশব্যাকটা একদিন পরে এসেছে কি 2 দিন পরে এসেছে, তার মানে আজকে তুমি বেনিফিট পাচ্ছ না। তাহলে আজকে যত টাকা পেমেন্ট করতে হয়েছে তত টাকাই দেখাও, এর জন্য একটা এন্ট্রি করো। আবার যেই দিন তুমি ক্যাশব্যাক পাবে সেদিন আবার একটা এন্ট্রি করে দাও।
ঠিক আছে, যে এন্ট্রিটা পেমেন্টের সময় হচ্ছিল সেটাকেই রিভার্স করতে হবে। টেলিফোন এক্সপেন্স ডেবিট করা হচ্ছিল, টেলিফোন এক্সপেন্সকে ক্রেডিট করে দাও, আর পেটিএম অ্যাকাউন্ট ক্রেডিট ছিল ডেবিট করে দাও। কোনো অসুবিধা আছে এতটা পর্যন্ত? না। পরে চলে যাবো অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্টে এসে যাও। কোথায় গিয়েছো? বিগ বাজারে। কবে গিয়েছো? 1 মেতে। কি কিনতে? স্টেশনারি আইটেম। কত টাকা পেমেন্ট করেছো? কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে? এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে। তাহলে তুমি যখন পেমেন্ট করেছো এন্ট্রিটা করে নাও। পেমেন্ট কবে হয়েছে? 1 মেতে। তাহলে এন্ট্রি বলো। স্টেশনারি আইটেম পারচেজ করলে কি বলবে? স্টেশনারি এক্সপেন্স বলবে। স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট করবে টু এক্সিস ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট। কত টাকা পেমেন্ট হয়েছে? 6018। 6018 কমপ্লিট নারেশন লিখবে যে স্টেশনারি এক্সপেন্সেস মেড অ্যান্ড পেমেন্ট মেড থ্রু এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। স্টেশনারি পারচেজ অ্যান্ড পেমেন্ট মেড থ্রু এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, এতটাই লিখতে। এরপরে বিল কবে এসেছে? 16ই মে। বিল আসে, ক্রেডিট কার্ডের বিল আসবে, যেমন ইলেকট্রিক বিল আসে তেমনি ক্রেডিট কার্ডের বিল জেনারেট হবে। এখানে হয়েছে 16ই মেতে। ব্যাংক হ্যাজ প্রোভাইডেড 5% ক্যাশব্যাক অন দিস পারচেস। তাহলে তুমি দেখলে কি 5% ক্যাশব্যাক তুমি পেয়েছো? 5% ক্যাশব্যাক তুমি পেয়েছো, তো এটা কবে পেয়েছো? 16ই মেতে নয়, হতে পারে তুমি 1 তারিখেই পেয়ে গেছো, হতে পারে তারপরেও পেয়েছো, হতে পারে 16 তারিখেই পেয়েছো। 16 তারিখে হবে না, কারণ এত ডিলে হবে না। 1 তারিখে পারচেজ করেছো, 2 তারিখে 3 তারিখে বা সেম ডেতেও হয়ে যাবে। তাহলে আমরা সেম ডেতে লিখবো, সেম ডেতে এন্ট্রি করব 1/5/2019। তো এখানে কি করবে? ক্যাশব্যাক হলে কি হয়? এন্ট্রিটা উল্টে যায়, তাই তো? যে এন্ট্রিটা পেমেন্টের সময় হচ্ছিল সেই এন্ট্রিটাই তুমি রিভার্স করে দেবে। এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ডেবিট টু স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট। কত? 10%? 5%? 301। 301। তাহলে নারেশন কি হবে? বিং ক্যাশব্যাক রিসিভ ফর পারচেজ অফ স্টেশনারি আইটেম। এরপরের এন্ট্রি কি আছে? নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে বিল পে করেছো। নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে বিল পে করেছো। তার মানে তোমার ক্রেডিট কার্ডের বিল কত হবে সেটা ডিসাইড করো প্রথম। 6018 টাকা পে করেছিলে, মানে লোন হয়েছিল 6018, তারপরে আবার জমা হয়ে গেল 301, তার মানে এখন লোন কত আছে? 57। তাহলে তোমাকে পে করতে হবে 5717। 5717। তাহলে ক্রেডিট কার্ডের বিল পে করলে কি হবে? এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ডেবিট টু নেট ব্যাংকিং এর থ্রুতে পেমেন্ট করেছে বলেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই তো? কোন ব্যাংকের নেট ব্যাংকিং বলেছে? কোনো ব্যাংকের না বলেনি? তাহলে জাস্ট ব্যাংক লিখো। যদি বলতো কি এইচডিএফসি ব্যাংকের নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে করেছো, তাহলে এইচডিএফসি ব্যাংক লিখবে। ঠিক আছে, তাহলে এটার তারিখ কত করবে? 31শে মে 2019। ঠিক আছে, 3টে এন্ট্রি তাহলে করতে হবে। একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট, আর একটা ক্যাশব্যাক,
ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে পেমেন্ট, আরেকটা ক্যাশব্যাক, আরেকটা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট। ক্রেডিট কার্ডের বিল বলতে যে যতবার পারচেজ করেছো তার একটা সামারি হয়ে টোটাল দেখাবে এত টাকা লোন হয়ে গেছে। আচ্ছা, এরপরে এসে যাও কোশ্চেন নাম্বার 2 তে। এখানে কি বলেছে যে তুমি 1000 টাকা কোথায় অ্যাড করলে? পেটিএম ওয়ালেটে। পেটিএম ওয়ালেটে অ্যাড করলে 1000 টাকা কি ইউজ করে? ওয়েলথি ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করে। তার মানে 2nd জানুয়ারিতে কি এন্ট্রি হবে? পেটিএম ওয়ালেট, ওয়ালেট অ্যাকাউন্টও করতে পারো বা পেটিএম অ্যাকাউন্ট জাস্ট করতে পারো। ওয়ালেট আমি লিখে দিচ্ছি, ওয়ালেট অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা অ্যাড করেছো? 1000। এরপরে কি আছে? ইউ হ্যাভ রিচার্জ ভিডিওকন D2H। দেখো তুমি সেম ডেতে বেনিফিট পেয়ে গেছো। কি বলেছে যে তুমি ভিডিওকন D2H রিচার্জ করেছো, সেম ডেতে ক্যাশব্যাক। তার মানে তোমার যে টোটাল খরচা সেটা কি হবে? 699 থেকে 30 মাইনাস হয়ে যাবে। আর খরচার নাম কি হবে? কি অ্যাকাউন্ট করবে? কি অ্যাকাউন্ট করবে বলো? এন্টারটেনমেন্ট এক্সপেন্স। ভিডিওকন কেন কাস্টমার আসবে তার জন্য তুমি লাগিয়ে রেখেছো। তোমরা ডক্টরের চেম্বারে যাবে, সামনে ফন্টে লাগানো থাকে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে এন্টারটেনমেন্ট এক্সপেন্স, এন্টারটেনমেন্ট এক্সপেন্স, খরচার নাম এন্টারটেনমেন্ট এক্সপেন্স টু পেটিএম ওয়ালেট। তাহলে ক্যাশব্যাক বাদ দিয়ে 669। আচ্ছা, এটা তাহলে ডেট কি আছে? অন দ্য সেম ডে, তাহলে ডট। আর কিছু করতে হবে না, হয়ে গেছে, লেখা হলো। না, ইমিডিয়েটলি বলেছে না। আর এইখানে আমরা আলাদা এন্ট্রি করেছিলাম কারণ কারণ ওই ডেতে আমরা জানতাম না যে ক্যাশব্যাক ঢুকেছে কি ঢোকেনি। যখন বিল প্রিন্ট বেরোলো তখন আমরা জানতে পারলাম, সেই জন্য আলাদা করেছি। সেম ডে না, কারণ এখানে তোমার এখানে একটা এক্সাম্পল আছে না যে অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট, সেম ডেতে পেয়ে গেছো সেই জন্য মাইনাস করে দেখিয়ে দিয়েছে। তো তুমি বলতে পারো ক্রেডিট কার্ডের কেসে কেন হয়েছে না, কারণ ওই ডেটে আমরা জানতাম না, 16 তারিখে যখন প্রিন্ট বেরোলো তখন জানলাম, তার মানে ওই ডেটে তো অলরেডি এন্ট্রি হয়ে গেছে, তাহলে আবার একটা আলাদা করে করো। এরপরে এসে যাও 3rd জুলাই, এটা হলেই লাস্ট। এখানে আমি করে দিচ্ছি, টাইম রয়েছে, যদি না থাকতো দেখা যেত। তুমি এটা আমি যেগুলো করে দিয়েছি ওগুলো ঢাকা দিয়ে দেবে, তুমি তো খাতায় করছো, তো বই দেখে করবে। তাহলে 10,000 টাকা কি হয়েছে? অ্যাডেড হয়েছে। তাহলে কি হবে? পেটিএম ওয়ালেট। তাহলে পেটিএম ওয়ালেট টু SBI ক্রেডিট, SBI ব্যাংক ক্রেডিট কার্ড। তাহলে ইমিডিয়েটলি যেহেতু পেয়ে গেছো, তাহলে মাইনাস করেই দেখিয়ে দাও যে 10,000। আচ্ছা, এর জন্য এক মিনিট। ঠিক, এটা ইন্টারেস্টিং রয়েছে, আগের থেকে আলাদা রয়েছে।
টাকার ক্যাশব্যাকটা প্রথমে দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা হচ্ছে মানে 1030 টাকা হবে। এতক্ষণ আমরা 1030 টাকা এন্ট্রি এক্সপেন্স হবে। করছিলাম পেটিএম এ ঢুকবে বলে 1030 টাকা। ক্যাশব্যাকটা মাইনাস ক্যাশব্যাক তো অ্যাড হবে। এখানে ক্যাশব্যাকটা 10,030 অ্যাড টাকা হবে। হ্যাঁ কথা হবে। পেটিএম এ ঢুকবে কিন্তু এসবিআই থেকে কাটবে 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে এসবিআই থেকে কাটবে কত? 10,000 টাকা, হুম। কিন্তু পেটিএম ওয়ালেটে ঢুকবে কত? 10,030। ক্যাশব্যাক তাহলে এটা আমি কি হিসাবে দেখাবো? ক্যাশব্যাক ইনকাম। ক্যাশব্যাক ইনকাম, ঠিক আছে। এরপরে কবে হয়েছে পারচেজ? 5ই জুলাই। 5ই জুলাই 2000 কি পারচেজ হয়েছে? মোবাইল। মোবাইল করো বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট অ্যাকাউন্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যাকাউন্টও করতে পারো। এটা অফিস পারপাসে ইউজ হচ্ছে, ঠিক আছে। মোবাইলটা তো মোবাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। মোবাইল অ্যাকাউন্ট টু পেটিএম। পেটিএম ওয়ালেট। পেটিএম থেকেই পেমেন্ট হয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে টাকা, অত টাকা তো পেমেন্ট হয়নি। না। ভ্যালু কত? ভ্যালু ছিল এত টাকার, হ্যাঁ। 2.75 মাইনাস করো। থেকে মাইনাস করো, কত হবে? মাইনাস হচ্ছে কত? 2.7 2.7 7 2.7। পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্ট করো। মাইনাস কতটা করতে হবে? 267। কি করে হবে 267? 266 হবে না তো, এটা 11 হবে। 11 হবে। 11টা ঠিক আছে, এতটাই। চ্যাপ্টার এখানেই শেষ হলো। স্যার শুধু অ্যাডভান্স 5 মিনিট রয়েছে।